প্রায় ৩ বছর ধরে আমি একটা ছেলের সাথে একই বাসায় থাকি। যদিও আমরা কেউই বিবাহিত না। আমার ব্যক্তিগত কিছু সমস্যা আর পারিবারিক ঝামেলার কারণে হঠাৎ একদিন বাসা ছেড়ে বেরিয়ে চলে এসেছিলাম। হাতে তেমন টাকা ছিল না। কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। মেইন রোডের রাস্তার পাশে চড়া রোদে চুপ করে দাঁড়িয়েছিলাম। চেনা পরিচিত তেমন কেউ নেই যে যার বাসায় গিয়ে ২-৪ দিন থাকবো। কথায় আছে, ছেলেরা রাগলে হয় রাজা, আর মেয়েরা রাগলে হয় বেশ্যা। যদিও কথাটা শুনতে বাজে লাগে, তবুও কথাটা সত্যি ছিল। মেয়ে মানুষ হলো মাছির মতো, খোলা রেখে দিলে পিঁপড়া আসবে। এসব ভাবতে ভাবতে একসময় মন স্থির করলাম, না, রেগে লাভ নেই। যাবার মতো কোনো জায়গাও নেই। যা আছে তার নিজের পরিবার, ওখানে আমাকে যেতে হবে। বাসায় ফেরত যাবার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় আমার ফোনে একটা কল এলো। হ্যালো ম্যাডাম, আপনি কই? জি, আমি বাইরে। আপনার কি মনে আছে আজ আমাদের দেখা করার কথা? ও, আজ দেখা করার কথা ছিল। আমার তো মনেই ছিল না। সমস্যা নেই, আপনি যেহেতু বাইরে আছেন সেখানের ঠিকানা দিন, আমি চলে আসছি। আপনার কষ্ট করতে হবে না। আচ্ছা, তাহলে এখানে চলে আসুন, আমি অপেক্ষা করছি। আচ্ছা। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর এই মানুষটা এলো। যদিও এই মানুষটার বাস্তব নাম আমি আজও জানি না, কারণ এর সাথে আমার পরিচয় ফেসবুকে। তেমন কথা হয়নি। একটা সমস্যার সমাধান চেয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। তার সমাধান দিতে আমাদের প্রথম কথা হয় চ্যাটিংয়ে। মানুষটা যে এত ভালো, তার সঙ্গে কেউ না মিশলে বুঝবেই না। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলা শুরু করলাম। ম্যাডাম, আপনার হাতে এত বড় বিশাল ব্যাগ কেন? কোথাও যাচ্ছিলেন নাকি? আমি আপনাকে আটকে দেইনি তো? না না, তা না। আসলে কিছু সমস্যা ছিল তাই। আপনি বলুন, আমি শুনছি। আপনাকে দেখে কেমন যেন লাগছে। আপনি ভেবুতে আমার সঙ্গে ততটুকুই চ্যাটিং করেছেন, তাতে আপনাকে এমন মনে হয়নি। মনে হয়েছে আপনি বেশ হাসি খুশি একটা মেয়ে। আসলে কি আপনি এমন? না, আসলে একটু চিন্তায় আছি তো, তাই। আপনি আপনার কথা বলুন। আপনার লেখালেখি, অফিস কেমন চলছে? অফিসে খুব চাপ, তাই লেখালেখি আপাতত বন্ধ। যেহেতু অফিসে চাপ বেশি, তাই অফিসটাই বেশ ভালোভাবে চলছে। ও, আপনি চুপ হয়ে গেলেন যে, আর কিছু বলবেন না? আর কি বলবো, বুঝেছি। নিশ্চয়ই বাসায় কিছু হয়েছে, তাই না? তা না হলে এত চুপচাপ বা মন খারাপ করে রাখার মতো মেয়ে আপনি না। কি হয়েছে আমাকে বলুন, দেখি কোনো সমাধান দিতে পারি কি না। আমি আজ একটা বাজে কাজ করে ফেলেছি। কি করেছেন? বাসা থেকে বেরিয়ে চলে এসেছি। কিন্তু কেন? এখন কোথায় যাবেন আপনি? কোথায় যাব জানি না। বাসায় দাঁতে দাঁত চেপে আর থাকতে পারছিলাম না। সহ্যের সীমা আমার আর নেই, তাই বেরিয়ে চলে এসেছি। মরতেও পারছিলাম না। কি করব বুঝে উঠতে না পেরে চলে এসেছি। ঠান্ডা হন, কাঁদবেন না। আগে আমাকে বিষয়টা বুঝতে দিন। বাসায় আসলে কি এমন হয়েছিল যার কারণে এভাবে চলে এলেন? আমার ছোট ভাই আমাকে যা তা বলেছে। ও আমার গায়ে হাতও তুলেছে আজ। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাই চলে এসেছি। ৬ বছরের ছোট ভাইয়ের হাতের মায়ের খাওয়া মানে বুঝেন কতটা অপমানের? বুঝেছি, কিন্তু গায়ে হাত তুলল কেন? আজ রান্না করার সময় মন কোথায় ছিল জানি না। ভুলে তরকারিতে লবণ ২ বার দিয়ে ফেলেছি। তরকারিটা খাওয়া যাচ্ছিল না। ও মাংস খুব পছন্দ করে, আর আজ ওই মাংসের তরকারিতেই লবণ বেশি হয়েছে। ভুল হতেই পারে, তাই বলে বড় বোনের গায়ে হাত তুলবে? এখন কি ভেবেছেন? কোথায় যাবেন? যাব আর কই? আমার যাবার কোনো জায়গা নেই। বাসায় চলে যাব। না, বাসায় যাবেন না। বেরিয়ে এসেছেন এখন, বাসায় ফেরত গেলে আপনার ছোট ভাই আরও মাথায় উঠবে। বলবে, খুব তো রাগ, বেরিয়ে গিয়েছিলি, আবার তো এই ঘরে আমার কাছেই এলি। তখন আপনি আরও ছোট হবেন, আর ওর সব কথা মানতে আপনি বাধ্য থাকবেন। তাহলে আমি যাব কই? কিছু মনে না করলে আমার সঙ্গে আমার বাসায় যাবেন। জি মানে? ভয় পাওয়ার কিছু নেই। আমি একা থাকি। আমার বাবা মা এই দুনিয়ায় ছেড়েছে আরও ৮ বছর আগে। আর আমার ভাই বোনেরা বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেছে। আমি একাই দেশে পড়ে আছি। চাকরি করি আর খাই। বাড়িটারও দেখাশোনা করি। আপনি এলে ভালোই হবে। আমি অফিস করব, আর আপনি বাড়ির দেখাশোনা করবেন। আমাকে আপনি ওঠাবেন কিভাবে? আমাকে কেউ জিজ্ঞেস করলে তখন উত্তর দেবেন কি?
ফ্রেন্ড তো কোনোভাবে বলাই যাবে না। ভাই বোনেরা আসে না বহু বছর। আর আমার আত্মীয়দের সাথে আমার তেমন মেলামেশে নেই। তাই আমার বাসায় কেউই আসে না। আপনাকে নিয়ে গেলে কিছু একটা বলতে তো হবে। কারণ আপনাকে তো আর লুকিয়ে রাখা যাবে না। আর পুরো একটা ফ্ল্যাট আপনাকে দিতে পারছি না, কারণ মাসের মাঝে কাউকে বাসা ছেড়ে দিতেও বলতে পারি না। তাহলে এখন একটা উপায় আছে। যদি আপনি সম্মতি দেন তো বলবো। আর কিছু মনে করতে পারবেন না। না না বলেন। আপনাকে আমার বইয়ের পরিচয়ে নিয়ে যেতে পারি। যেহেতু একা থাকি, তাই অনুষ্ঠান ছাড়া পারিবারিকভাবে বিয়ে করেছি এমন বলতে পারি। দেখুন, আপনি আপনার রুমে আপনার মতো থাকবেন। আমি সকাল ৮টায় বের হই, ফিরি রাত ১০টা ১১টার দিকে। অফিস শেষে একটু লাইব্রেরিতে বসি, তো তাই দেরি করে আসি। একা মানুষের জীবন আর কতটা জমকালো হবে বলেন? হুম, আচ্ছা। তা আপনার বয়স তো অনেক হলো, বিয়ে করছে না কেন? বয়স বেড়েছে ঠিকই, কিন্তু আমার বিয়ের সময় এখনো হয়ে ওঠেনি। পরে একসময় বলবো সব। এখন চলুন বাসায়। জি, চলুন। বাসায় এলাম। বাসায় আসতে কোনো সমস্যাই হয়নি। সিঁড়ি দিয়ে উঠতেও তেমন কারোর সামনে পড়িনি। কারোর সামনে পড়লে হয়তো মিথ্যে বউ সাজতে হতো। আজ না হয় না সাজলাম, মিথ্যে বউ কাল তো ঠিকই সাজতে হবে। দারোয়ানকেও কিছু বলতে হয়নি। সে হয়তো তার স্যারকে দেখে কিছুই বলেনি, কিন্তু আমার হাতে ব্যাগ দেখে আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল বড় বড় চোখ করে। পরে হয়তো স্বপ্ন দারোয়ানকে সব বুঝিয়ে বলবে। ও, এখনো তো বলাই হয়নি এই মানুষটাকে আমি স্বপ্ন বলে ডাকি। কারণ তার আইডির নাম ছিল স্বপ্ননীল, তাই স্বপ্ন বলেই ডাকি। একটা সংসারে যাবতীয় যত জিনিস প্রয়োজন, তার সব জিনিসই আছে এই ঘরে, বরং বেশিই আছে। কারণ একটা ছেলের এত জিনিস ঘরে প্রয়োজন হয় নাকি, তাও বউ পরিবার ছাড়া? সে যাই হোক, নিজের বাড়ি বলে কথা, তাই একটু একটু করে সবই ঘরে রেখেছে। আস্তে আস্তে বাসার চারপাশের মানুষের সঙ্গে পরিচিত হলাম স্বপ্নের বউ হিসেবে। যদিও স্বপ্নের বাস্তব নাম আমার মনে থাকে না, আর মনে থাকলেও স্বপ্ন বলে ডাকতে ডাকতে স্বপ্নতেই অভ্যস্ত হয়ে গেছি। সকালের নাস্তা করে স্বপ্ন অফিসে চলে যায়, ফেরে সেই রাতে। আমি ঘুমিয়ে গেলেও কোনো সমস্যা হয় না। স্বপ্ন এই ৩ বছরে একদিনও কলিং বেল দেয়নি। ওর কাছে দরজার আরেকটা চাবি আছে। ও ওর মতো করে ঘরে ঢুকে, হাত পা ধুয়ে টেবিলে সাজানো খাবার খেয়ে ওর রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। ওর রুমের দরজা লাগানোর একটা আওয়াজ হয়। আওয়াজটা কানে এলেই বুঝতে পারি সে এখন রুমে ঢুকে গেছে, আর বের হবে না। আমি সারাদিন বসে বসে টিভি দেখি আর রান্না করি। যেদিন আমার ভার্সিটি ক্লাস থাকে সেদিন ভার্সিটিতে যাই। স্বপ্নকে এত করে বলেছিলাম আমাকে একটা চাকরি দিতে। সে আমাকে চাকরি তো দিলই না, উল্টো একটা ফ্ল্যাটের সম্পূর্ণ ভাড়া আমাকে নিতে বলল। আমি অবাক হয়ে গিয়েছিলাম খুব। আমি অবাক হবার সঙ্গে সঙ্গে বলে উঠল, এই যে ম্যাডাম, আপনার জব করতে হবে না। আপনি আমার বাড়িটা দেখে শুনে রাখবেন। আবার আমার জন্য খাবার তৈরি করে দারোয়ানকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, যাতে আমি বাহিরের খাবার না খাই। রাতের খাবারটাও এসে প্রস্তুত পায়। ঘরটা এত সুন্দর সাজানো পায়। কি জবটা কি কম নাকি? আবার এটা ভাববেন না যে আমি আপনাকে কাজের মেয়ে বা আমার বাড়ি দেখাশোনা করার জন্য আপনাকে এনেছি, আর তার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছি। আরে না না, তা ভাববো কেন? কিন্তু এতগুলো একটা ফ্ল্যাটের টাকা আমাকে দেবেন? আপনি কি পাগল নাকি? এখন যদি আমি জবও করতে যাই, সেখানে হয়তো আমাকে এত টাকা দেবে না। দেবে খুব বেশি হলে ১০,০০০ ১২,০০০। আর আপনি তো আমাকে পুরো একটা ফ্ল্যাটের ১৬,৫০০ টাকা দিচ্ছেন। হুম, আপনি মেয়ে মানুষ, আপনার প্রয়োজন বেশি। একটা হাত খরচের ব্যাপার আছে, ভার্সিটির ফি দেওয়া একটা ব্যাপার আছে। আর তাছাড়া আপনি আপনার পরিবারকে ছেড়ে এলেও তাদের ভোলেননি। প্রয়োজনে আপনি আপনার পরিবারকেও কিছু দিতে পারেন। আরও যদি টাকার দরকার হয় আমাকে বলবেন, বিনা সংকোচে। কারণ আমি একা। এত টাকা পয়সা, বাড়ি গাড়ি দিয়ে আমি কি করব বলুন তো? আর তাছাড়া আমার ভাই বোন তো আছেই, ওরা তো আমাকে অনেক দেয়। এগুলো যদি কারো জীবনে কাজে লাগে তাতে ক্ষতি কি? আমি স্বপ্নের কথাগুলো শুনেই গেলাম, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। একটা মানুষ এতটা ভালো কি করে হয়? সব ছেলেই তো মেয়েদের সুযোগ খোঁজে,
কিন্তু এই মানুষটা সম্পূর্ণ ভিন্ন। মনে হয় পৃথিবী না, অন্য কোনো জগৎ থেকে এসেছে। সবকিছুর মাঝে ভুলেই গিয়েছিলাম এই মানুষটার কিছু কথা জানার। কিভাবে জানবো? সে যে সকালবেলা অফিসে যায় আর ফেরে সেই রাতে। খুব প্রয়োজন ছাড়া আমাকে কখনো ডাকেও না। শুক্রবার আর শনিবার অফিস বন্ধ। শুক্রবার সে সারাদিন ঘুমায়। ঘুমাই মনে হয়। দরজা লাগানো থাকে তাই তো জানি না। শুধু খাবার খেতে এসে খেয়ে আবার রুমে ঢুকে দরজা ঠাস। দরজা বন্ধ। শনিবার সে মাঝে মাঝে দুপুর পর্যন্ত বাসায় থাকে। এরপর কই কই যায় আল্লাহ ভালো জানে। আবার সেই রাতেই বাসায় ফিরে। সবই টের পাই আমি। কখন এলো আবার কখন গেল, সব। আমি এসব নিয়ে এত মাথা ঘামাই না। রান্না বান্না করে চুপ করে বসে থাকি। বাসায় কোনো ভাবি এলে কথা বলি, ক্লাসে যাই, আর প্রতি মাসে বাসায় কিছু টাকা দেই। যদিও বাসায় আম্মু জানে আমি হোস্টেলে থাকি আর পাশাপাশি ছোটখাটো একটা জব করি। বাবা তো নেই, আর ছোট ভাইয়ের সঙ্গে আমি কথা বলি না। এভাবেই চলতে থাকলো। এই বাড়িটাকে নিজের করে নিয়েছি, নিজের মতো করে গুছিয়েছি। অবশ্য স্বপ্নের রুমে এখন পর্যন্ত যেতে পারিনি। ওর রুমের দরজা লক করে যায়, আবার খেতে এলে বাহির থেকে লক করে দেয়। ওই রুমে কি আছে এখন পর্যন্ত দেখিও নি। আগে ফেবুতে একটু একটু কথা হতো, এখনো তো তাও হয় না। এটা কেমন মানুষ? ছুটির দিনে অন্তত মানুষ ঘরের আরেকটা মানুষের সঙ্গে কথা বলে। এ তো তাও না। আমি আমার ইচ্ছে মতো রান্না করি, আর সে চুপ করে গেলে আবার রুমে। অদ্ভুত মানুষ। দু একটা কথা জিজ্ঞেস করলে ওই কথাটুকুর উত্তর ছাড়া আর কোনো কথাই বলে না। লেখালেখি করে যারা, তারা মনে হয় এমনই হয়। কিন্তু আমিও তো লেখালেখি করি। আমি তো ওনার মতো না। একদিন স্বপ্ন খুব অসুস্থ হয়ে পড়ল। খুব জ্বর, ঠান্ডা, কাশি। অবশ্য আমাকে কিছু বলেনি। ওই দিন রাতের খাবার না খেয়েই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। দুইটা দরজার আওয়াজ হয়েছে সাথে সাথে। তার মানে একটা হলো বাসার ঢোকার দরজা আর একটা হলো স্বপ্নের রুমের দরজা। আজ না খেয়ে ঘুমিয়ে গেল। অনেকক্ষণ কান পেতে থাকলাম। না, আর বের হয়নি তো। খুব কৌতূহল নিয়ে বের হয়ে দেখি টেবিলের খাবার যেমন ছিল তেমনই আছে। স্বপ্নের কোনো সমস্যা হলো না তো? স্বপ্নের রুমের দরজায় কান লাগিয়ে শুনতে পেলাম স্বপ্নের কাশির আওয়াজ। বুঝে গিয়েছিলাম সে আজ একটু অসুস্থ। ডাকবো কি ডাকবো না ভেবে আমি আমার রুমে চলে গেলাম। খুব প্রয়োজন হলে সে আমাকে ডাকবে। সকাল 11টা বেজে গেছে। এখন পর্যন্ত স্বপ্ন ঘুম থেকে ওঠেনি। সকালের খাবার রেডি করে রেখেছি। খাওনি? খুব বড় কোনো সমস্যা হলো না তো? এখন কি ডাকবো? এখন তো ডাকা উচিত। স্বপ্ন, এই স্বপ্ন, আপনি কি আছেন? কি হয়েছে আপনার? দরজাটা খুলুন। খাবার খাবেন না? আজকে অফিস নেই? স্বপ্ন। অনেক ডাকাডাকির পরে স্বপ্ন এসে দরজা খুলে দিল। আমি কি যে ভয় পেয়েছিলাম, না জানি কি হয়েছে এই ভেবে। স্বপ্ন দরজা খুলে দিয়েই বসে পড়ল। কোনো কথাই বলল না। স্বপ্ন, এই স্বপ্ন, কি হয়েছে আপনার? আমাকে বলুন। কিছু লাগবে? স্বপ্ন তো চোখ খুলে তাকাতেই পারছে না। স্বপ্নকে কি তুলে ধরে বিছানায় নিয়ে যাব? এভাবে কিভাবে একটা ছেলেকে ধরি? ভাবতেই তো গায়ের লোমগুলো শির কাটা দিয়ে উঠল। না, কিচ্ছু করার নেই। স্বপ্নের শরীরটা মনে হয় খুব খারাপ। স্বপ্নকে ধরেই তুললাম। ওর গায়ে ভীষণ জ্বর। মনে হচ্ছে পানি ফুটে টকবক করবে এমন। এত জ্বর অথচ আমাকে কিছুই বলল না। আমি জলদি করে এক গ্লাস লেবু শরবত বানিয়ে খাইয়ে দিলাম। সঙ্গে ওর চোখ বন্ধ অবস্থায় 1.5টা পরোটা ডিম দিয়ে খাইয়ে দিয়েছি। একটা নাপা এক্সট্রাও খাইয়ে দিয়েছি। ঘণ্টাখানেকের মাঝে জ্বরটা একটু কমে যাবে। মাথায় জলপট্টি দিয়ে দিয়েছি। স্বপ্ন হঠাৎ করে জ্বরের ঘোরে আমার হাত ধরে বলতে লাগলো, শ্রাবণী, আমাকে ছেড়ে যেও না। আমি আর ব্যস্ত থাকবো না। বই নিয়ে ডুবে থাকবো না। শুধু তোমাকেই সময় দেব। আমার এখন অনেক সময়। তবুও তুমি যেও না। শ্রাবণী, আবার আমাকে একা করে দিয়ে চলে যেও না। আমি স্বপ্নের হাত ধরে বললাম, আমি শ্রাবণী না, আমি পুতুল। ও আমাকে শক্ত করে হাত চেপে ধরে বলল, আমার শ্রাবণীকেই লাগবে। খুব বুঝতে পেরেছিলাম শ্রাবণী নামে কেউ একজন স্বপ্নের জীবনে ছিল। সেখানে কিছু ঘটার কারণে স্বপ্ন এমন হয়ে গেছে, আর এই রুমে এমন কিছু আছে যা সে কাউকে দেখাতে চায় না। ওপাশ হয়ে আবার ঘুমিয়ে গেল। এতক্ষণে আমার খেয়ালই ছিল না যে আমি বর্তমানে স্বপ্নের রুমে। মাত্রই মনে হলো ওর জ্বর নিয়ে এতটাই ঘাবড়ে গেছি যে
টেরই পাইনি আমি কোথায় আছি। ওর রুমে বইয়ের সেলফ ৩টা। এত বই, এত বই, এত বই যে কি বলবো বুঝে পাচ্ছি না। টেবিলেও অনেক বই। রুমের আনাচে কোনাচে শুধু বই আর বই। এত বই পাগল কেউ হতে পারে? তা নিজে চোখে না দেখলে কেউ বুঝবেই না। রুমটা তো বেশ সুন্দর, তাহলে সব সময় লাগিয়ে রাখে কেন? ও রুমের বারান্দাটাও সেই। অনেক বাতাস আসে। কিন্তু কি আছে এই রুমে যা ও বারবার লুকানোর চেষ্টা করে? বই আর কাপড় চোপড়ের ওয়ারড্রোব আর ড্রেসিং টেবিল ছাড়া তেমন কিছুই নাই। রুমটা বেশ খোলামেলা। হঠাৎ করে টেবিলের পাশে চোখ যেতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। গিটার। স্বপ্ন গিটার বাজায়। ও গিটার বাজাতে জানে? কই, কখনো তো শুনিনি। তাহলে হয়তো পারে, সময় হয়ে ওঠে না বলে বাজায় না হয়তো। টেবিলের পাশে দেখতে দেখতে টেবিলের ওপরে দেখলাম স্বপ্নের একটা ছবি। স্বপ্ন বেশ স্মার্ট, কিন্তু ছবিটা কাটা কেন? পাশে কেউ ছিল হয়তো, তাই কেটে দিয়েছে। এই ছবিটায় স্বপ্নের পাশে শ্রাবণী ছিল না তো? থাকতেও পারে। খুঁটিয়ে খুঁটিয়ে রুমটা দেখে আর তেমন কিছুই দেখলাম না। ঘড়ির সময় দেখে রান্না করতে দৌড় দিলাম। স্বপ্নের জ্বর, সময় মতো খেতে দিতে হবে। রান্না করতে করতে টের পেলাম স্বপ্নের ফোন বাজছে, একটার পর একটা। আজ অফিসে যায়নি, তাই হয়তো অফিস থেকে ফোন দিচ্ছে। ওর অনেক জ্বর, এখন ওর ঘুম প্রয়োজন। আমি গিয়ে ফোনটা সাইলেন্ট করে দিয়েছি। ঘুমাক, পূর্ণ একটা ঘুম হলে ওরই ভালো লাগবে। দুপুরে খাবার টেবিলে খাবার রেডি করতে করতে স্বপ্নের রুমের দরজা ঠাস করে আবার বন্ধ হয়ে গেল। তার মানে স্বপ্নের ঘুম ভেঙেছে আর জ্বরও কিছুটা কমেছে। সে জ্বরের ঘরে সকালবেলা দরজা খুলে দিয়েছিল। সুস্থ থাকলে দরজা হয়তো কোনোদিনই খুলে দিত না। কোনো কথা না বলে এমনভাবে দরজা লাগালো যেন এটা কোনো রুম না, কোনো এক গোপন ভাণ্ডার। রুমের সবই তো দেখলাম, লুকানোর মতো তো কিছু নেই। সে যাই হোক, খেতে হলে সে আসবেই। বেশ অনেকক্ষণ পরে দরজা খুলে খাবার টেবিলে এলো। সে এমন সময় কখনোই থাকে না। আজ তাকে সামনে দেখে আমার একটু কেমন যেন লাগছে। জ্বর কমেছে? কমেছে। আগের থেকে এখন একটু ভালো লাগছে। জি, ভালো লাগছে। খাবারটা খেয়ে নিন। খেয়ে ঔষধ খাবেন। আমার কাছে ওষুধ নেই, নিয়ে আসতে হবে। আমার কাছে আছে। আচ্ছা, আপনি গিটার বাজাতে পারেন? আগে বাজাতাম, এখন ভুলে গেছি। ও, শ্রাবণীকে? জি, কে? কার কথা বললেন? শ্রাবণী? শ্রাবণীকে? জানি না তো। আপনি সকালে জ্বরের ঘোরে আমাকে শ্রাবণী ভেবে অনেক কথাই বলেছিলেন, তাই জিজ্ঞেস করলাম শ্রাবণীকে। আপনি খান, খাওয়া থামাতে হবে না। আর অবাক হবারও কিছু নেই। স্বপ্ন চুপ করে নাকে মুখে কোনো রকম খেয়ে উঠে চলে গেল নিজের রুমে। ঔষধটাও নিল না। কে এই শ্রাবণী? আমার জানতেই হবে। সেই দুপুর থেকে দরজা বন্ধ করে রেখেছে। এখন রাত 10টা বাজতে চলল, একবারও খুলল না। রুমটায় আছে কি আমার জানতেই হবে। দরজায় ধাক্কায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল স্বপ্ন। বললাম দুপুরে ওষুধ খান নাই, রাতে খেয়ে এই ওষুধটা খেয়ে নিন, জ্বর কমে যাবে। আর আমি আপনার ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, অনেক কল আসছিল তাই। হয়তো আপনার অফিস থেকে আসছিল। মানুষটা কত অদ্ভুত রকমের। প্রথম যেন দিন দেখেছি তাকে দেখে এমন মনে হয়নি। কাল হাতটা ধরে যখন বারবার শ্রাবণী শ্রাবণী বলে ডাকছিল, তখনই বুঝেছি এই শ্রাবণীকে নিয়ে স্বপ্নের জীবনে হয়তো ভয়ঙ্কর কোনো ঘটনা আছে, যে ঘটনার ভেতর থেকে সে কোনোভাবে বের হতে পারছে না। এই মানুষটাকে এই অবস্থাতে দেখে যেভাবে হোক বের করতে হবে, কিন্তু এর জন্য স্বপ্নের রুমটা আমার আরও ভালো করে ঘাঁটতে হবে। কিন্তু ও তো রুমেই খোলা রাখে না, চাবিও সঙ্গে সঙ্গে রাখে। যেভাবে হোক চাবিটা সরাতে হবে সুযোগ বুঝে। খেতে এসে প্লেট নিয়ে সামনে বসে চাবিটা প্লেটের পাশে রেখে খাওয়া শুরু করলো। আমার টার্গেট এখন চাবি। একটু আগে ফোনে কথা বলেছে, কাল স্বপ্ন অফিসে যাবে। স্বপ্নের ফোনটা রুমে বেজে উঠল। স্বপ্ন ফোন আনতে রুমে গেল। এই ফাঁকে আমি চাবিটা সরিয়ে রেখে দিলাম। স্বপ্নের এখন ফোন বেজে ওঠাটা না জানি মেঘ না যেতেও বৃষ্টি পাওয়া। মনে মনে খুব হলাম। পরদিন সকালে অফিসে যাবার সময় সে চাবি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। আজ অফিসে না গিয়ে উপায় নেই, আর প্রজেক্ট সাবমিট করতে হবে। সময় পার হয়ে যাচ্ছে দেখে স্বপ্নের রুমের দরজা বাহির থেকে সিটকানি লাগিয়ে চলে গেল। আমার প্ল্যান সাকসেসফুল। চাবি আমার হাতে। স্বপ্ন অফিসে যাবার পরে আমি স্বপ্নের রুমে ঢুকি। এমন কিছু বাদ রাখিনি।
সব খুঁজে খুঁজে দেখেছি, ড্রপটাও দেখা শুরু করলাম, তেমন কিছুই পেলাম না। সবই তো স্বপ্নের। নিচের তাকটা খুলতেই আমার চোখ মাথার ওপরে। শাড়ি, বেশ কয়েকটা শাড়ি এখানে আছে, সবই নতুন। একটা শাড়ি এখনো প্যাকেট করা, খোলাই হয়নি। শাড়িগুলোর একপাশে খাড়া করে একটা ডায়েরি রাখা। ডায়েরিটা খুলতেই দেখি কবিতা লেখা, একটার পর একটা পাতায় শুধু কবিতা। এই সব কবিতা স্বপ্ন লিখেছে। সব কবিতা ভেবে শেষের দিকে পাতা উল্টিয়ে আমি একেবারে শেষের পাতায় লেখা, শ্রাবণী এখন আর আমার জীবনে নেই। আর একটু রহস্য নিয়ে তার আগের পাতা উল্টিয়ে দেখলাম ওখানে লেখা, ডিভোর্স লেটারটা আজ হাতে পেয়েছি, সইও করে দিয়েছি। যে যাবার সে যাবে, কাউকে কখনো জোর করে ধরে রাখা যায় না। তার মানে স্বপ্নের বিয়ে হয়েছিল। তার আগের পাতা ওল্টাতেই একটা কাগজ উড়ে নিচে পড়ে গেল। কাগজটা তুলে দেখলাম, প্রিয় ব্যস্ত মানুষ, তোমাকে খুব একা ভেবেই বাবা মায়ের অমতে তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু আমি জানতাম না তুমি আসলেই একা না। তোমার সঙ্গী তোমার ব্যস্ততা আর তোমার বই। আমাদের বিয়ের বয়স 2 বছরের বেশি হয়ে গেল, কিন্তু আমি তোমার কাছে এখনো নতুনই আছি। সারাদিন অফিস, লাইব্রেরির আর যতটুকু সময় বাসায় থাকো, ততটুকু সময় বইকে দাও। আমাকে সময় দেনি একদিনও। এই 2 বছরের মাঝে আমি একদিনও বলতে পারবো না যে তুমি একটা ছুটির দিন আমাকে দিয়েছ, বা তোমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলেছি। কি করব বলো, তোমাকে সঙ্গ দিতে এসে আমি নিজেই একা হয়ে গেছি। নিজেকে আমি একটা মুহূর্তের জন্য তোমার বউ ভাবতে পারিনি। মনে হয়েছে বিয়ে নামে আমাকে শো করতে নিয়ে এসেছ। এ আর বলছি কি, বিয়ের প্রথম রাতে বউকে পাশে বসিয়ে রেখে বই হাতে নিয়ে কেউ ঘুমিয়ে পড়ে, কিন্তু তুমি তাই করেছ। তুমি হয়তো আমাকে নিয়ে না, ওই বইকে নিয়েই ফুলসজ্জা করেছিলে। এভাবে আর পারছিলাম না। আমি আমার স্বামীকে আমার করতে চেয়েছিলাম, চেয়েছিলাম আমার পাগল করতে, কিন্তু না, তুমি হয়েছ বই পাগল, আর ব্যস্ত পাগল। তুমি এতটাই ব্যস্ত থাকো যে আমি মা হতে চলেছি এই খুশির খবরটা পর্যন্ত আমি তোমাকে দিতে পারিনি। তুমি তোমার ব্যস্ততা নিয়েই থাকো, আমাকে আর তোমার প্রয়োজন নেই। আমি চললাম শামীমের হাত ধরে, তোমার খুব কাছের বন্ধু শামীম। তবুও এত ব্যস্ত থাকে না, আমাকে একটু হলেও সময় দেয়। আমি জানি এই ঘটনার পরে তুমি আর কাউকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু এই ঘটনাটা তৈরি করেছো তুমি। আমি তোমাকেও কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি তার দাম আমাকে দেওনি। আমার সন্তানকে আমি তার ব্যস্ত বাবার সঙ্গে পরিচিত করাতে চাইনি। পরিচিত করাতে চেয়েছি আমার সন্তানের বাবার সঙ্গে, ব্যস্ত মানুষের সঙ্গে না। তুমি ভালো থেকো, আর বই নিয়েই ডুবে থাকো। আমি তোমার জীবনে থাকলেও যা, না থাকলেও তা। ডিভোর্স লেটারটা পেয়ে যাবে কিছু দিনের মাঝেই। কোনো ঝামেলা না করে দয়া করে সইটা করে দিও। আর আমার সন্তানকে নেবার চেষ্টা তুমি একবারও করবে না, কারণ তুমি একজন কেয়ারলেস পারসন, যার হাতে আমার সন্তানকে আমি কখনোই দেব না। ইতি, শ্রাবণী। চিঠিটা পড়েই আমি একটু গম্ভীর হয়ে গেলাম। এটা কি হলো, কিছুই বুঝতে পারলাম না। শ্রাবণী এমন করলো কেন? স্বপ্নকে বোঝাতে পারত, তাদের সন্তানের কথা একটু সময় বের করে বলতো, তাহলে স্বপ্ন নিশ্চয়ই বুঝতো। তাহলে স্বপ্ন হয়তো শ্রাবণীকেই সময় বেশি দিত। আমি মানছি শুরুর ভুলটা স্বপ্নের, কিন্তু এখনও ভুলটা শ্রাবণীর। কারণ একজন বাবার সম্পূর্ণ অধিকার থাকে তার সন্তানের ব্যাপারে জানার। স্বপ্ন এবং শ্রাবণী এরা দুজনে মিলে আলোচনা করলে হয়তো এ ব্যাপারে তারা নিজেরাই সমাধান দিতে পারত। শ্রাবণী এটা অনেক বড় ভুল করেছে। আমি শাড়িটা দেখছিলাম, শাড়িটা দেখে বুঝেছিলাম শ্রাবণীর জন্য নিয়ে এসেছিল। শাড়িটা হয়তো খুলেও একবার দেখেনি। আজ আমি স্বপ্নকে চমকে দেব। রাতের স্বপ্ন দরজাটা খুলেই আমাকে দেখে চুপ করে দাঁড়িয়ে গেছে। বলা যায় ও একটা শক পেয়েছে। আপনি শাড়িটা কোথায় পেলেন? পেয়েছি। আমাকে শাড়িতে দেখতে কেমন লাগে? অনেক ভালো লাগে। কিন্তু শাড়িটা আপনি কোথায় পেলেন? পেয়েছি আপনার ওয়ারড্রপে। আমাকে জিজ্ঞেস না করে আমার ব্যক্তিগত কিছু জিনিসে হাত দেওয়া আমি মোটেও পছন্দ করি না। আপনাকে আমার এখানে থাকতে দিয়েছি, তার মানে এই না যে আপনি আমার সব কিছু নিয়ে মাথা ঘামাবেন। আপনার রাগটা একদম ঠিক আছে। একটু ঠান্ডা হন, নিন পানিটা খান, খেয়ে ড্রেস চেঞ্জ করে এখানে আসুন। আপনার সঙ্গে আমার কথা আছে। গ্লাসটা হাত থেকে ফেলে দিয়ে রুমে চলে গেল। আজ আর দরজা লাগালো না।
কিন্তু রেগে গেছে খুব। কিছুক্ষণ পর এসে, "আমাকে আমার শাড়িটা ফেরত দিন। প্রয়োজনে আমি আপনাকে নতুন শাড়ি কিনে দেব।" "না, এই শাড়িটাই আমার দরকার। এই শাড়িটার গল্পটা আমি শুনতে চাই। শোনাবেন?" "হুম, শোনাবো। কিন্তু..." "কোনো কিন্তু না। বলুন, আমি শুনবো সব।" শাড়িটা যেহেতু পেয়েছেন, নিশ্চয়ই ডায়েরিটাও পেয়েছেন। তার লেখাও হয়তো পড়েছেন। জি, পেয়েছি এবং পড়েছি। হুম, শাড়িটা আমি খুব শখ করে শ্রাবণীর জন্য নিয়ে এসেছিলাম। শুনেছিলাম মেয়েদের নাকি নীল শাড়িতে খুব মানায়। তাই নীল শাড়ি এনেছিলাম শ্রাবণীকে সারপ্রাইজ দিতে। কিন্তু বাসায় এসে দেখি ও নেই। বিছানার ওপর ওই চিঠিটা পেয়েছি। পড়েছি আর কেঁদেছি। আমার এই ভালো বন্ধু আমার সাথে এমন একটা কাজ করলো কিভাবে? শ্রাবণী যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমারই খুব কাছের বন্ধুর সাথে, ছি, ভাবতেই ঘৃণা লাগছে। এর জন্যই বুঝি এভাবে দরজা লাগিয়ে বসে থাকেন? আমার সাথে সেই প্রথম দিন ঠিকভাবে কথা বলেছিলেন, এরপর আর কোনোদিনই ওইভাবে কথা বলেননি। আপনার কি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না? না, ঠিক তা না। আসলে ছেলে মানুষ তো, ছেলেরা মেয়েদের কাছে এমনি দুর্বল, তাই দূরত্ব বজায় রেখে চলি। আপনাকে আমার দায়িত্বে আমার বাসায় এনেছি। আপনার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। হুম, বুঝলাম। এখন একটা গান শোনান, গিটার বাজিয়ে। এখন? হুম, এখন। পরে শোনাই? না, আমি এখনই শুনব। আচ্ছা। স্বপ্ন অনেক ভালো গিটার বাজায়, গানও বেশ ভালো করে। ওর সমস্যাগুলো থেকে ওকে বের করতে হলে, এগুলো আবার ওর জীবনে ফিরিয়ে নিয়ে এলে ওর একঘেয়েমিগুলো একটু হলেও কমে যাবে। আমি ওর গিটারের বাজনা আর গানের মাঝে হারিয়ে গিয়েছিলাম। আপনি তো দারুণ গান করেন। পারি একটু একটু। অনেকদিন গাই না তো, তাই এখন আর আগের মতো হয় না। শ্রাবণী যাওয়ার পর থেকে গিটার ছুঁয়েও দেখিনি। ও খুব ভালোবাসতো গিটারের বাজনা। শ্রাবণী গেছে কতদিন হলো? এই তো 4 বছর হতে লাগলো। আমার যে সন্তান হয়েছে, সেও এখন অনেক বড় হয়ে গেছে হয়তো। আপনি আপনার সন্তানকে একবারও দেখেননি? না। শ্রাবণী আমার সঙ্গে আমার বাচ্চার পরিচয় করিয়ে দিতে চায় না। আমার বন্ধু এখন আমার সন্তানের বাবা। আপনি আপনার বাচ্চাকে পাবার জন্য কোর্টে লড়াই করতে পারতেন। দরকার কি? আমার মতো ব্যস্ত আর বই পাগল মানুষের লড়াই করে কিছুই হতো না। তবে মাঝে মাঝে ইচ্ছে করে ওদের খুব দেখতে। আচ্ছা, ওসব বাদ দিন। এখন বলুন, আপনি কিভাবে দিন কাটাতে চান? আমি আমার মতোই থাকতে চাই। জি, তা তো অবশ্যই। আমি বোঝাতে চেয়েছি, আর কি বিয়ে করবেন না? এভাবে কি একা কাটিয়ে দেবেন? আমার কাছে কোনো মেয়েই থাকবে না, তাই বিয়েটাকে জীবন থেকে ডিলিট করে দিয়েছি। অট্ট হাসি দিয়ে, আমি যদি থেকে যাই? জি, আমি বুঝলাম না। বললাম, আমি যদি আপনার পাশে বাকিটা জীবন থেকে যাই, তাহলে? না, এটা সম্ভব না। উঠে নিজের রুমে যাবার প্রস্তুতি। কেন সম্ভব না? আমি আপনাকে আপনার মতো করে ভালোবাসবো। হাতটা টেনে ধরে, দেখুন, আপনার সুন্দর একটা জীবন আছে, সুন্দর একটা ভবিষ্যৎ আছে। দয়া করে এভাবে আপনার জীবন নষ্ট করতে চাইবেন না। দেখুন, আমার জীবনটা পুরোই এলোমেলো। আমি যদি আপনাকে গুছিয়ে তুলি, তাতে তো কোনো সমস্যা নেই। আমি আপনাকে এই আটকা জালের মাছ থেকে বের করতে চাই। আপনি যদি আমাকে সঙ্গ না দেন, তাহলে আমি একা একা পারবো না কখনোই। আপনি যা বলছেন তা কখনোই সম্ভব না। আপনি নিজেকে এভাবে শেষ করে দিতে পারেন না। আমি যেমন ছিলাম তেমনই থাকব। আমার বদল আর কখনোই হবে না। আমি আমার জীবন নিয়ে অনেক কিছুই করতে পারি, যদি আপনি সুযোগ দেন তো। আমি লোক দেখানো আপনার বউ হয়ে আর থাকতে পারবো না। এবারে আমি আপনার সত্যিকারের বউ হতে চাই। আর আমি আপনাকে বদলাতে বলিনি। আপনি এভাবেই থাকুন, আমার সমস্যা নেই। আমি সব আমার মতো করে গুছিয়ে নেব। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি সবই বুঝতে চাইছি। আর আপনি যে মানসিক সমস্যায় ভুগছেন, এটা থেকে বের করতে আমি একাই পারবো, আর কেউ পারবে না। তাই আমি আপনার সঙ্গে আছি বাকিটা পথ। আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। উহু, আপনি না, আজ থেকে তুমি। এখন রাত 3টা বেজে গেছে। কথা বলতে বলতে কাল অফিসে যাবে না? ছুটি নেবে। আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। কি? কালই? হুম, কালই। তুমি ঠিক আছো তো? আর তোমার পরিবার? আমার পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার।
কাল আমাদের বিয়ে, মনে থাকে যেন। খুব ভোর থেকেই আমার বিয়ের প্রস্তুতি চলছে। আজ আর একবারও স্বপ্ন দরজা লাগায়নি। ও আস্তে আস্তে এই ঘোর থেকে বের হলেই সব আবার স্বাভাবিক হয়ে যাবে। স্বপ্ন সকাল থেকে শুধু আমাকে দেখছে। ও কি দেখছে ও নিজেই জানে। হয়তো ভাবছে আমি পাগল হয়ে গেছি, নয়তো গত রাত ধরে ওর সাথে মজা করছি। সকাল 11টার দিকে আমরা খেয়ে আস্তে আস্তে বের হলাম কাজী অফিসের উদ্দেশ্যে। স্বপ্ন এখনো বোকার মতো করে শুধু আমাকেই দেখছে আর বারবার বলছে, পুতুল, তুমি কি সত্যি সত্যি চাইছো আমাদের মাঝে এটা হোক? আমিও বারবার হুঁ বলতে বলতে একসময় রেগে গিয়ে বললাম, আমার এই প্রশ্নটা করলে আমি এই চলন্ত রিক্সা থেকে ঝাঁপ দেব বলে দিলাম। আমার হুমকি শুনে এখনও থেমে গেছে, কিন্তু আমাকেই দেখছে। কাজী অফিসের সামনে গিয়ে, পুতুল, তুমি আর একবার ভালো করে ভাবো, এখনও সময় আছে। ভেবেছি। তুমি কি ভেতরে আসবে স্বপ্ন? নাকি হুম, আসছি। আমাদের বিয়ের পরে আমরা সারাদিন বাইরে অনেক ঘুরেছি। বাহির থেকে বাসায় আসার সঙ্গে সঙ্গে স্বপ্ন একটা শাড়ি ওয়ারড্রোব থেকে বের করে দিয়ে বলল, পরে আসতে। আমি শাড়িটা পরে স্বপ্নের রুমে গিয়ে বসে আছি। স্বপ্ন পাশে এসে বসিয়ে হাত ধরে বলল, পুতুল, আমি তোমাকে অনেক সময় দেব, আর ব্যস্ত থাকবো না। তোমাকে ভুলে বইয়ের মাঝে ডুবেও থাকবো না। আমাদের মাঝে ঠক ঠিক করে এরপর যদি সময় হয় তখন বই পড়ব, নয়তো আর বই পড়ব না। যদি পড়িও তোমাকে কষ্ট দিয়ে না। অফিস শেষে বাসায় চলে আসবো তাড়াতাড়ি। লাইব্রেরিতেও যাব না। সব সময় আমি তোমাকেই দেব। স্বপ্ন, কিছু মনে করো না। একটা কথা বলি, আমি শ্রাবণী না, আমি পুতুল। আমি তোমাকে আমার মতো করে ঠিক করে নেব। আর আমি তোমাকে আমার মতো করে ভালোবাসবো, শ্রাবণীর মতো না। সব করো, কোনো সমস্যা নেই। লাইব্রেরিতে যাও, বই পড়ো, কিন্তু আমাকেও একটু মনে রেখো। আর অফিস শেষে জলদি করে বাসায় চলে আসবে। ছুটির দিনের একটা দিন পুরোটা আমাকে দেবে। আর বাকি একটা দিন তুমি লাইব্রেরি বা বই নিয়ে কাটালেও আমার কোনো সমস্যা নেই। বই তো পড়বেই, পড়ো, কিন্তু ঘরের সব ঠিক রেখে। আচ্ছা, আর এই যে ম্যাডাম, আমার নাম কিন্তু স্বপ্ন না, আমার নাম মিস্টার নাহিদ ইসলাম। আমি জানি সেই শুরু থেকে ডাকতে ডাকতে স্বপ্ন ডাকতেই ভালো লাগে। তুমি আমার স্বপ্ন হয়েই থাকো। এভাবে কথা বলতে বলতে সকাল কখন হলো বুঝতেই পারিনি। আমরা খুব সহজেই কাছে আসতে পেরেছি। আমার পরিবারও সব মেনে নিয়েছে। স্বপ্ন এখন অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। স্বপ্ন এখন আমাকে পর্যাপ্ত সময় দেয়। ওর ওই যে একটা ভয় মনের ভিতরে ঢুকে গেছে শ্রাবণীকে নিয়ে, ওর ভয়টাও ওর এখনো আছে। ভয়টা কাটতে আরও সময়ের প্রয়োজন। আজকের প্রস্তুতিটা অন্য দিনের তুলনায় একটু ভিন্ন, কারণ আজ স্বপ্নের জন্য একটা সারপ্রাইজ আছে। স্বপ্ন, সন্ধ্যায় ঘরে ঢুকতেই, আজ ঘরে ঢুকবে না। কেন? কি হয়েছে? মার্কেটে যাও। মার্কেটে গিয়ে একটা বাবুর ছবি নিয়ে এসো। বাবুর ছবি দিয়ে কি করবে? পরে বলছি, আগে নিয়ে এসো। স্বপ্ন বিশাল একটা বাবুর ছবি নিয়ে এসেছে। ওকে আর কোনো কাজ করতে না দিয়েই বাবুর ছবিটা দেয়ালে টানিয়ে নিলাম। আচ্ছা স্বপ্ন, আমাদের বাবুটাও এই ছবির বাবুর মতো হবে, নাকি তোমার মতো হবে? মানে, আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছো পাগলের মতো? আমি কিছু বললেই তোমার পাগলামি মনে হয়, তাই না? না, তা না। তা না তো কি? দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি। এই নাও। এটা কি? খুলে তো দেখবে। হুম, এটা তো ছোট্ট একজোড়া জুতা। তুমি কি এখন পুতুল খেলবে? গাধা একটা, কিচ্ছু বুঝে না। এই ছোট্ট জুতা জোড়া আমাদের দুজনের জুতোর মাঝে আসছে খুব শিগগিরই। এবার বুঝেছ? মানে, তুমি আর আমি। হুম, আমাদের মাঝে আরেকজন ভাগ বসাতে আসছে। স্বপ্ন খুশিতে পাগলের মতো করছিল এত বড় খুশির খবর শুনে। ও যে কি করবে ভেবেই পাচ্ছিল না। ওর খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গেছে। সকালে অফিসে যাবার আগে দুনিয়ার হুকুম দিয়ে যায়, এটা করবে না, ওটা করবে না, এটা খাবে, সেটা খাবে। আমার আম্মুকে গিয়ে ও নিয়ে এসেছে, খালি বাসায় আমার যদি কিছু হয় এই ভেবে। এই মানুষটাকে তার অন্ধকার জীবন থেকে বের করতে খুব বেশি সময় আমার লাগেনি। স্বপ্নের দরকার ছিল একটু ভালোবাসা, যা তাকে একটু হলেও বদলে দেবে। আমি বলছি না শ্রাবণী খারাপ। ও হয়তো ওর সময়টুকু বুঝে উঠতে পারেনি, বা স্বপ্নকে ওভাবে নিজের মতো করে দেখেও নি। স্বপ্নকে স্বপ্নের মতো করে ভালোবাসার দরকার ছিল।
ও বই পড়তে ভালোবাসে, তার মানে এই না তাকে বইয়ের মাঝ থেকে একেবারে সরিয়ে আনতে হবে। তাকে বই পড়া এবং অফিসের কাজের পাশাপাশি অন্য যে একটা জগৎ আছে তা বুঝতে দেবার জন্য একটু সময় দরকার ছিল। সত্যি কথা বলতে, যে ছেলে গত বেশ কয়েক বছর যাবৎ একা একা থাকছে, সে আর কেমনই বা হবে। একাকিত্ব স্বপ্নকে খুব করে চেপে ধরেছিল। তখন সে বইয়ের জগৎকে আপন ভেবে নিয়েছিল। তার ধারণা ছিল সবাই তার বিশ্বাস ভাঙলে বা তাকে ছেড়ে চলে গেলেও বই তাকে কখনোই ছাড়বে না। সব কথার এক কথা হলো, আমরা এখন অনেক ভালো আছি। ওর মনের ভয়গুলো পুরোপুরি দূর করতে না পারলেও সে এখন অনেকটা স্বাভাবিক। আমাদের সন্তানেরও এই পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। স্বপ্ন এখন অনেক দায়িত্ববান হয়েছে, বাবা হতে চলেছে যে। দুজনেরই এলোমেলো একটা জীবন থেকে বেরিয়ে এসে এখন আমরা সব নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছি। এমন একটা ভালো মানুষের আমার জীবনে খুব প্রয়োজন ছিল। হোক না শুরুটা এলোমেলো, শেষের দিকটায় যাচ্ছি ধাপে ধাপে। এখন চারদিক জুড়ে সব ঠিক হয়ে গেছে। সমাপ্ত।